গুড মর্নিং বন্ধুরা। আসন্ন WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় অঙ্কের যে ধরনের প্রশ্ন আসার কথা সেরকম 15টি অঙ্কের একটা সেট আজকে করাবো। তো চলো শুরু করি। প্রথম অঙ্ক, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 5:7:9। যদি ব্যাগে মোট 430 টাকা থেকে থাকে তবে প্রত্যেক প্রকার মুদ্রা কতগুলি করে ছিল। তাহলে কি বলেছে না, 1 টাকা 50 পয়সা আর 25 পয়সার মুদ্রার অনুপাত বলেছে 5:7:9। তাহলে ধরি 1 টাকার সংখ্যা 5xt, 50 পয়সার সংখ্যা 7xt আর 25 পয়সার সংখ্যা 9xt। এইবার কি বলেছে, যদি ব্যাগে মোট 430 টাকা থেকে থাকে তাহলে এই সংখ্যাটাকে মূল্যে কনভার্ট করতে হবে। তাহলে কিভাবে করব না, 5xt 1 টাকার মূল্য কত। দেখো তোমার কাছে যদি 5টা 1 টাকার কয়েন থাকে তাহলে তার মূল্য 5 টাকা। তাহলে 5xt 1 টাকার মূল্য হচ্ছে 5x ইন্টু 1 মানে 5x টাকা। এবার হচ্ছে 7xt 50 পয়সার মূল্য কত। 7xt 50 পয়সার মূল্য হচ্ছে, যদি তোমার কাছে ধরো দুটো 50 পয়সা থাকে তাহলে হয় 1 টাকা। তাহলে 7xt 50 পয়সা আছে, তাহলে হবে 7x/2 টাকা। আর 9xt 25 পয়সার মূল্য কত। 9xt 25 পয়সার মূল্য হচ্ছে 9x/4। কারণ তোমার কাছে যদি 4টে 25 পয়সা থাকে তার মূল্য 1 টাকা হয়, সেই কারণে আমরা 4 দিয়ে ভাগ করে এটাকে মূল্যে কনভার্ট করলাম। তাহলে তোমার কাছে মোট কত টাকা রইল, তোমার কাছে থাকলো 5x টাকার 1 টাকা, 7x/2 টাকার 50 পয়সা আর 9x+/4 টাকার হচ্ছে 25 পয়সা। তাহলে এই মোট টাকাটাই হচ্ছে তোমার কাছে 430 টাকা। তাহলে এটা যদি যোগ করে দিই, লসাগু 4, এবার 4×5 = 20x, 7×2 = 14x প্লাস 9x সমান সমান 430। তাহলে 43x/4 সমান সমান 430। 43 দিয়ে এটা কাটলে হবে 10। তাহলে অতএব x সমান সমান 4×10 = 40। এইবার কি বলেছে না, প্রত্যেক প্রকার মুদ্রা কতগুলি করে আছে। তাহলে দেখো 1 টাকার মুদ্রা আছে 5xt, তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যা হবে 5×40 মানে 200টি। 50 পয়সা মুদ্রা আছে 7xt, 50 পয়সার সংখ্যা হবে 7×40। এক্সের মান যেহেতু 40, 4×7 = 28, 280টি। আর 25 পয়সার সংখ্যা হবে 9×40 মানে 4 নং 36, 360টি। তাহলে 200, 280, 360, উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক, এক ব্যক্তি 40 কিমি প্রতি ঘন্টা বেগে কোনো একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। অন্য একটি ব্যক্তি 4.5 ঘন্টা পরে 64 কিমি প্রতি ঘন্টা বেগে একই স্থান থেকে একই উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কত দূরে তারা মিলিত হবে। তার মানে কি বলেছে, এই ধরো এখানে একটা জায়গা, এখান থেকে ব্যক্তি এ প্রথমে যাত্রা শুরু করলো কত না 40 কিমি প্রতি ঘন্টা বেগে। তাহলে এ 4.5 ঘন্টা গেছে, 4.5 ঘন্টায় এ ধরো এতটা পথ এগিয়ে চলে গেছে। এরপরে বি রওনা হলো। বি কত কিমি বেগে রওনা হয়েছে, বি হয়েছে 64 কিমি প্রতি ঘন্টা বেগে। এবার বলেছে বি যেহেতু এর থেকে বি এর গতিবেগ বেশি, তাহলে একটা সময় পরে বি একে ধরে নেবে। সেই বলেছে কতটা দূরে গিয়ে বি একে ধরবে। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে এ 4.5 ঘন্টায় কতটা পথ এগিয়ে গেছে সেটা বার করব। তাহলে 4.5 ঘন্টা মানে 4×1=2 ঘন্টা, 4×1=2 ঘন্টা মানে 9-2 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় এ 40 কিমি পথ যায়, তাহলে 9-2 ঘন্টায় যাবে 40 × 9/2 মানে 20, 9×2 = 18, 180 কিমি। এই যে পথটা, ওই 180 কিমি পথ এ অলরেডি এগিয়ে গেছে। এরপরে বি যাত্রা শুরু করেছে, কিন্তু বি এর গতিবেগ এর গতিবেগের থেকে অনেক বেশি। কতটা না 64 - 40 মানে 24 কিলোমিটার প্রতি ঘন্টায় বেশি। তার মানে কি প্রতি ঘন্টায় বি 24 কিলোমিটার করে দূরত্বটা কমিয়ে ফেলবে। তাহলে এই 180 কিলোমিটার দূরত্ব কমাতে বি এর কত সময় লাগবে। তাই 180 কিলোমিটার দূরত্ব করতে বি এর সময় লাগবে, আমরা জানি টাইম টি = ডিস্টেন্স বাই স্পিড। এখানে ডিস্টেন্স কত 180 কিলোমিটার, আর স্পিড যেটা বি এর অতিরিক্ত স্পিড মানে এই 24 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 24 দিয়ে এটা ভাগ করে দিই, 12 দিয়ে কাটলে 12×1=12, 5×12 = 60 আর 12×2 = 24। তাহলে 15/2 ঘন্টা লাগবে
এই 180 কিলোমিটার দূরত্ব যেতে। তার মানে বি 15/2 ঘন্টা পরে একে ধরে ফেলবে। তাহলে বি দেখো এই 15/2 ঘন্টায় কতটা পথ যাচ্ছে, বি 1 ঘন্টায় যাচ্ছে 64 কিলোমিটার, তাহলে 15/2 ঘন্টায় যাবে 15/2 ইন্টু 64, মানে 2 দিয়ে কাটলে 32, 15 দুগুণে 30, 3 15 45, 46 447 48, মানে 480 কিলোমিটার। তাহলে বি 480 কিলোমিটার পরে গিয়ে একে ধরে ফেলবে। তাহলে উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি x:y = 2:3 এবং y:z = 4:5 হয় তবে 5x:3z এর মান কত? ঠিক আছে, তাহলে কি বলেছে না, বলে দিয়েছে x:y মানে x/y = 2/3 আর y/z = 4/5। দেখো এই দুটোকে যদি আমি গুণ করে দিই তাহলে কি হবে, x/y ইন্টু y/z সমান কি হবে 2/3 ইন্টু 4/5। তাহলে y কেটে গেল, তাহলে কি হচ্ছে x/z সমান কত হচ্ছে 4 দুগুণে 8, 3 5 15। তার এবার কিন্তু চেয়েছে হচ্ছে 5x:3z, 5x:3z মানে 5x/3z। তাহলে দেখো এখানে x/z আছে, তাহলে এবার দুদিকে যদি আমি 5-এর 3 দিয়ে গুণ করে দিই তাহলে কি হচ্ছে না, এদিকে কি হচ্ছে, এদিকে হবে 5x/3z আর এদিকে কি হবে 5 3 15 মানে 8/9। তাহলে 5x:3z সমান হচ্ছে 8:9, উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 5-এর 8, 7-এর 12, 3-এর 4, 13-র 16 ভগ্নাংশটিকে ঊর্ধ্বক্রমানুসারে সাজাও। ঠিক আছে, তাহলে এবার আমরা কি দিয়েছে না, দিয়েছে 5-এর 8, 7-এর 12, 3-এর 4, 8 দিয়েছে 13-র 16। সবকটা ভগ্নাংশের হরগুলোকে আমরা লসাগু করব। কি আছে না 8, 12, 4 আর 16, একে লসাগু করি 4 দিয়ে যাবে, 4 দুগুণে 8, 3 4 12, 4 1 4, 4 4 16, আরেকবার যাবে 2 দিয়ে, 2 1 2, 3, 2 1 2, 2 দুগুণে 4, তাহলে লসাগু হচ্ছে 4 দুগুণে 8, 3 8 24, 24 দুগুণে 48। তাহলে সবের হরগুলোকে আমরা 48 করব। তাহলে 8কে 48 করতে গেলে কী করতে হবে, 8কে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে এরপরে আমরা লবগুলোকেও 6 দিয়ে গুণ করব। তাহলে এটা কত হচ্ছে 30/48। এটাকে যদি 12কে 48 করতে হয় 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 7কেও আমরা 4 দিয়ে গুণ করব, তাহলে আর নিচে 48, ওপরে 4 7 28। এটা 4কে 48 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 4কে 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3কেও আমরা 12 দিয়ে গুণ করব, তাহলে 3 12 36/48। আর 16কে 48 করতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 13কেও আমরা 3 দিয়ে গুণ করব, তাহলে 39/48। তাহলে দেখো এবার যে ভগ্নাংশগুলো পেলাম সেগুলোর হরগুলো সব 48। তাহলে এবার লব যার বড় সেই বড় আর লব যার ছোট তার সেই ছোট। তাহলে এখানে কি বলেছে ঊর্ধ্বক্রমানুসার মানে ছোট থেকে বড়। তাহলে এখানে ছোটকে দেখো, ছোট হচ্ছে 28 মানে 7-এর 12 সব থেকে ছোট। তারপরে এরপরে দেখো আমাকে আর কিছু করতে হবে না, কারণ যে অপশনগুলো দেওয়া আছে তাতে সব থেকে ছোট একটাই দেওয়া আছে 7-এর 12, উত্তর 2। তারপরে আমরা দেখি আমরা ঠিক করেছিলাম কি না। তারপরে কি আছে 28-এর পরে, 28-এর পরে আছে 30 মানে 5-এর 8, 30-এর পরে কি আছে 36 মানে 3-এর 4, 36-এর পরে কি আছে 39 মানে 13-র 16। তাহলে যদি মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজাই তাহলে এরকম সাজানোটা হবে, যেটা উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 120 মিটার লম্বা রেলের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি লক্ষ্য করলেন যে ট্রেনটি তাকে 5 সেকেন্ডে এবং সমগ্র স্টেশনটিকে 15 সেকেন্ডে অতিক্রম করলো। ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে আমরা ধরে নিই ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে x মিটার। ঠিক আছে, তাহলে দেখো 15 সেকেন্ডে কী করেছে না স্টেশনটিকে অতিক্রম করেছে। একটা ট্রেন একটা স্টেশন অতিক্রম করা মানে সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে প্লাস ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করেছে। তাহলে 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান কত, নিজের দৈর্ঘ্য x আর স্টেশনের দৈর্ঘ্য 120 মিটার। তাহলে এতটা পথ অতিক্রম করেছে। আর 5 সেকেন্ডে অতিক্রম করেছে ট্রেনটি একটা মানুষকে। একটা ট্রেন একটা মানুষকে অতিক্রম করা মানে সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে ট্রেনের দৈর্ঘ্য মানে x মিটার।
তাহলে এবার এই দুটো যদি বিয়োগ দিয়ে দিই তাহলে কত হবে, 10 সেকেন্ডে অতিক্রম করবে কত, এক্স এক্স কেটে যাবে, তাহলে 120 মিটার। তাহলে ট্রেনটি 10 সেকেন্ডে অতিক্রান্ত পথ 120 মিটার। এবার দেখো ট্রেনটি 5 সেকেন্ডে লোকটিকে অতিক্রম করেছে, মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে, মানে 5 সেকেন্ডে যে পথটা গেছে সেটাই ট্রেনের দৈর্ঘ্য। তাহলে 5 সেকেন্ডে অতিক্রম করবে কত পথ, 5 সেকেন্ডে অতিক্রম করবে হচ্ছে, তো 10 সেকেন্ডে যা যাবে 5 সেকেন্ডে তার অর্ধেক যাবে, মানে 60 মিটার পথ। অথবা তুমি এটা ঐকিক নিয়মও করতে পারতে, 10 সেকেন্ডে যে 120 মিটার, 1 সেকেন্ডে যায় 120/10, 5 সেকেন্ডে যায় 120/10 × 5, 0 0 কেটে গেলে 5 বারং দেখো 60 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য 60 মিটার, উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে কোনো একটি জেলায় লোক সংখ্যা প্রথম বছর 4% বৃদ্ধি পায় এবং দ্বিতীয় বছর 5% হ্রাস পায়। বর্তমানে লোক সংখ্যা 4,94,000 হলে 2 বছর আগে লোক সংখ্যা ছিল, তা ধরি 2 বছর আগে লোক সংখ্যা ছিল পি জন। ঠিক আছে, তাহলে এবার প্রথম বছর 4% বৃদ্ধি পেয়েছে, দ্বিতীয় বছর 5% হ্রাস পেয়েছে। এরকম প্রতি বছর যদি আলাদা আলাদা বৃদ্ধি এবং হ্রাস পায় তাহলে তার ফর্মুলাটা কী হয় জানো, পি ইন্টু 1 + R1/100 1 + R2/100 ... 1 + R3/R4 এরমভাবে চলতে থাকে। এইবার হচ্ছে যদি বৃদ্ধি পায় এখানে প্লাস লিখেছি, আর যদি হ্রাস পেত এই প্লাসটাই মাইনাস হতো। তাহলে এই ক্ষেত্রে কী হবে, প্রথম বছর বৃদ্ধি পেয়েছে মানে পি ইন্টু 1 + R1/100 ইন্টু 1 - R2/100, কারণ দ্বিতীয় বছর আবার হ্রাস পেয়েছে 5%। তাহলে এবার এখানে কি না, পি মানে হচ্ছে আগের জনসংখ্যা, আর 4% প্রথমে R1 মানে 4% আর R2 মানে 5%। এবার মানগুলো বসিয়ে দিই, পি ইন্টু 1 + R1 মানে হচ্ছে 4 বলেই দিয়েছে বাই 100, 1 - R2 মানে 5 বলেছে, 5/100। তাহলে এটাই হচ্ছে এখন বর্তমানে জনসংখ্যা বা 2 বছর পর জনসংখ্যা, সেটা কত বলে দিয়েছে, 4,94,000। তাহলে এটাই সমান সমান এটা। এবার এটা ক্যালকুলেশন করি, দেখো 4 × 25 = 100, 5 × 20 = 100, তাহলে কত হচ্ছে, পি ইন্টু 25 × 25 আর 1 = 26, 26/25 গুণ এটা 20 × 1 = 20 -1 হবে, মানে 19/20 সমান সমান 4,94,000। তাহলে পি সমান সমান কত হচ্ছে, পি সমান সমান 4,94,000, নিচে কত আসবে 26 × 19 আর উপরে চলে যাবে 25 × 20। 19 দিয়ে যদি এটাকে কাটি, 19 × 2 = 38, 114, 6 × 19 = 114, আর 1 2 3টে 0, 26 দিয়ে কাটলে 1000। তাহলে এবার গুণ করি, 25 × 2 = 50, এখানে একটা 0 আর এখানে 3টে 0, 1 2 3, তাহলে লোক সংখ্যা হবে 5 লক্ষ। 2 বছর আগে কত লোক সংখ্যা ছিল, 5 লক্ষ, উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি পরীক্ষায় অঙ্কে 35%, ইংরেজিতে 15% ফেল করে, যদি দুটি বিষয়ে 10% ফেল করে পাশের শতকরা হার হবে। তাহলে কি বলেছে, অঙ্কে 35% ফেল করেছে, ইংরেজিতে 15% ফেল করেছে, আর দুটি বিষয়ে ফেল করেছে 10%। তাহলে দুটি বিষয়ে মোট কত পার্সেন্ট ছেলে ফেল করেছে সেটা বার করে নিই। তাহলে মোট ফেল করেছে কত পার্সেন্ট, না মোট ফেল করেছে, অঙ্কে ফেল করেছে 35%, প্লাস ইংরেজিতে ফেল করেছে 15%, মাইনাস উভয় বিষয়ে ফেল করেছে 10%। তাহলে 35 আর 15, 50 থেকে 10 গেলে হবে হচ্ছে 40%। তাহলে মোট ফেল করেছে হচ্ছে 40% ছেলে। এবার তাহলে মোট কত পার্সেন্ট ছেলে পাস করেছে, মোট পাস করেছে 100 থেকে 40 বাদ দিয়ে দাও, তাহলে হবে 60% ছেলে। তাহলে মোট কত পার্সেন্ট ছেলে পাস করেছে, 60%। তাহলে পাসের শতকরা হার 60, উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে ক একটি বই খকে 10% লাভে এবং খ ওই বইটি গকে 10% ক্ষতিতে 594 টাকায় বিক্রি করলো। ক বইটি কত টাকায় কিনেছিল। তা কী হয়েছে না, এখানে ক খকে বিক্রি করেছে, আবার খ গকে বিক্রি করেছে, এই তিনজন আছে। এবার আমি ধরি কয়ের ক্রয় মূল্য হচ্ছে x টাকা। তাহলে ক খকে কত কী করেছিল না 10% লাভে, লাভ মানে আমি প্লাস ধরলাম। তাহলে x টাকা যদি কয়ের ক্রয় মূল্য হয়, খকে 10% লাভে বিক্রি করে, তাহলে কয়ের বিক্রয় মূল্য কত, কয়ের বিক্রয় মূল্য হবে x গুণ 10% লাভ, মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 110 টাকা। তাহলে x × 110/100 টাকা, এটা হচ্ছে ক্ষয়ের ক্রয় মূল্য
বা কয়ের বিক্রয় মূল্য। এবার খ কী করেছে, গকে 10% ক্ষতিতে বিক্রি করেছে, -10% লিখলাম। তাহলে এটা হচ্ছে ক্ষয়ের ক্রয় মূল্য, 10% ক্ষতিতে বিক্রি করলে ক্ষয়ের বিক্রয় মূল্য কত হবে না, এটা হচ্ছে ক্রয় মূল্যটা x × 110/100, আর 10% ক্ষতি, 10% ক্ষতি মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 90 টাকা, তাহলে × 90/100। এটা হচ্ছে ক্ষয়ের বিক্রয় মূল্য বা গয়ের ক্রয় মূল্য। এবার কি বলেছে, খ ওই বইটি গকে 10% ক্ষতিতে 594 টাকায় বিক্রি করে, তাহলে এটাই সমান 594। তাহলে দেখো এই শূন্যটা কেটে গেল, এই শূন্যটা কেটে গেল। 11 দিয়ে যদি এটা কাটি, 5 × 11 = 55, 4 × 11 = 44, 9 দিয়ে কাটলে 6 × 9 = 54। তাহলে x সমান এই 100 পাশে কি গুণ হবে 600 টাকা। তাহলে x আমরা কি ধরেছিলাম, কয়ের ক্রয় মূল্য। তাহলে কি বলেছে, ক বইটি কত টাকায় কিনেছিল, 600 টাকায়। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 5 জন কৃষি মজুর 4 দিনে 8 বিঘা জমি চাষ করতে পারে। 70 বিঘা জমি চাষ করতে 25 জনের কত দিন সময় লাগবে? তাহলে এই অঙ্কটা আমরা কোন ফর্মুলায় করব না, আমরা জানি M1 D1 বাই W1 = M2 D2 বাই W2। তাহলে এখানে M1 কি বলেছে, M1 = বলেছে 5 জন, D1 কি বলেছে, D1 বলেছে 4 দিনে, W1 কি বলেছে, W1 বলেছে 8 বিঘা জমি চাষ করতে পারে। M2 কি বলেছে, M2 বলেছে 25 জন, D2টাই বার করতে হবে, আর হচ্ছে W2 হচ্ছে 70 বিঘা জমি। তাহলে এখান থেকে আমাদের কি বার করতে হবে, D2। তাহলে এখান থেকে D2 সমান কি হবে, M1 D1 W2 বাই W1, নিচে থাকবে M2। তাহলে এবার মানগুলো বসিয়ে দিই। তাহলে কি বলছে, M1 কত 5, D1 কত 4, W2 মানে হচ্ছে 70, নিচে W1 কত 8, আর M2 কত 25। এবার এটা ক্যালকুলেশন করি, 5 দিয়ে কাটলে 5 × 5 = 25, 5 × 14 = 70, 4 × 2 = 8, 2 × 7 = 14। তাহলে D2 মানে 7 দিন। কত দিন লাগবে, 7 দিন। উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 3টি সংখ্যার অনুপাত 1:2:3 এবং তাদের গসাগু 12 হলে বৃহত্তম সংখ্যাটি কত? ঠিক আছে, তাহলে এখানে 3টি সংখ্যার অনুপাত বলেছে 1:2:3। ধরি প্রথম সংখ্যাটি x, দ্বিতীয় সংখ্যাটি হবে 2x, আর তৃতীয় সংখ্যাটি হবে 3x। ঠিক আছে, তাহলে দেখো x, 2x আর 3x এর মধ্যে গসাগু কত হবে? গসাগু আমরা সেটাই পাবো যেটা 3টের মধ্যে আছে। সেক্ষেত্রে আমরা বলতেই পারি এখানকার গসাগু হচ্ছে x। তাহলে x যদি গসাগু হয়, এদের গসাগু বলে দিয়েছে 12, তাহলে x = 12। তাহলে সংখ্যাগুলো কত হচ্ছে, একটা 12, একটা 2x মানে 12 × 2 = 24, আর একটা 3x মানে 3 × 12 = 36। এবার বলেছে বৃহত্তম সংখ্যাটি কত, বৃহত্তম সংখ্যাটি 36। উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 3টি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং দ্বিতীয়টি তৃতীয়টির 3 গুণ। সংখ্যা 3টির গড় 10 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তা আমরা এখানে প্রথমে তৃতীয় সংখ্যাটা ধরে নেব। তাহলে ধরি তৃতীয় সংখ্যাটি x। তৃতীয় সংখ্যাটি x হলে কি বলেছে, দ্বিতীয়টি তৃতীয়টির 3 গুণ। তাহলে দ্বিতীয়টি কত হবে, দ্বিতীয়টি হবে তৃতীয়টির 3 গুণ, মানে এর 3 গুণ, মানে 3 × x = 3x। তাহলে প্রথম সংখ্যাটা কত হবে, প্রথম সংখ্যাটা কি বলেছে, প্রথম সংখ্যাটা বলেছে দ্বিতীয়টির দ্বিগুণ। তাহলে দ্বিতীয়টি কত, এটা এর দ্বিগুণ, মানে 2 × 3x = 6x। তাহলে 3টি সংখ্যার সমষ্টি কত হচ্ছে, 3টি সংখ্যার সমষ্টি হচ্ছে x + 3x + 6x। তার মানে হচ্ছে 6 × 3 = 9, আর 1 = 10x। এইবার কি বলেছে যে 3টি সংখ্যার গড় 10। 3টি সংখ্যার গড় যদি 10 হয়, 3টি সংখ্যার গড় 10 হলে 3টি সংখ্যার সমষ্টি কত? আমরা জানি 3টি সংখ্যার গড় 10 হলে 3টি সংখ্যার সমষ্টি 10 × 3। তাহলে 10 × 3 হচ্ছে 3টে সংখ্যার সমষ্টি। এটাই হচ্ছে এর সমান, কারণ এটাও 3টে সংখ্যার সমষ্টি। তাহলে = 10 × 3। তাহলে এটা ক্যালকুলেশন করলে x = 3। তাহলে এবার কী চেয়েছে, বৃহত্তম সংখ্যাটি। বৃহত্তম সংখ্যা এখানে প্রথম সংখ্যাটা সেটা হচ্ছে 6x। তাহলে 6 × 3 = 18। উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে। তার মানে কি বলেছে, ধরো সংখ্যাটি x, তাকে বলেছে 119 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে কত বলেছে, 19 ভাগশেষ থাকছে।
এবার বলছি সেই সংখ্যাটিকে 17 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে, এটাই জিজ্ঞেস করেছে তোমাকে। এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে দেখো প্রথমে 119 দিয়ে ভাগ করেছিলাম, পরে 17 দিয়ে ভাগ করছি। প্রথমেই দেখে নেবে যে এই 119টা 17 দিয়ে ভাগ যায় কি না, এবং আমি বলছি তোমাদের সব ক্ষেত্রে ভাগ যাবে। দেখো এটাও যাচ্ছে, 7 17 119। যদি ভাগ যায় তাহলে প্রথম ক্ষেত্রে যে ভাগশেষ ছিল 19, সেটাকেই 17 দিয়ে ভাগ করে দেবে। ভাগ করলে কত হচ্ছে, দেখো ভাগশেষ 2। তাহলে কি বলেছে, ওই সংখ্যাটি 17 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে, ভাগশেষ থাকবে 2। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 225 এবং 226-এর বর্গের পার্থক্য কত। দেখো এই 225 আর 226 পরপর দুটি সংখ্যা, তাদের বর্গের পার্থক্য চেয়েছে। আচ্ছা তোমাদের আমি দেখাই, ধরো দুটো সংখ্যা হচ্ছে 4 আর 5, এরা পরপর। যদি বলি এদের বর্গের পার্থক্য কত, দেখো 5 5 25 আর 4 4 16, তাহলে বর্গের পার্থক্য কত হচ্ছে 9। দেখো এই 9টা এই 4 + 5 যোগ করলেই আসছে। তার মানে কি, পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য সেই দুটি সংখ্যার যোগফল। তুমি আরেকটা, আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। 6 আর 7, 6 6 36, 7 7 49, এই দুটোর পার্থক্য কত, এটার পার্থক্য হচ্ছে 49 - 36, মানে হচ্ছে 3 13। তাহলে দেখো 6 + 7 13। তাহলে এই দুটোর বর্গের পার্থক্য কত হবে, এই দুটোর বর্গের পার্থক্য হবে 225 আর 226-এর যোগফল। 6 আর 5 11 1, 2 2 3 আর 1 4 1 5, আর 2 আর 2 4, 451। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 200 থেকে 2000-এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কটি। তাকে দেখো 200-র আগে থেকে 2000-এর মধ্যে আমরা জানি 14 স্কোয়ার, 14 স্কোয়ার হচ্ছে 196, 15 স্কোয়ার 225। তাহলে 200 থেকে যদি বলি তাহলে প্রথম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 15, যেটা হচ্ছে 225, আর 2000। 2000-এর থেকে শেষ পূর্ণবর্গ সংখ্যা কত হবে না, 2000-এ যদি আমি বর্গমূল করি তাহলে কী হবে, 4 4 16, 400, 4-এর ডবল 8, 4 বাড়ি যাবে, 4 4 16, 4 32 33। তাহলে বিয়োগ করলে হবে 6 আর 4 10, হাতে রইল 1, 3 আর 1 4, 4 মানে 6, 64 বিয়োগফল। তাহলে এখানে কত হবে না, 2000 থেকে 64 বাদ দিলে সেটাই হচ্ছে শেষ পূর্ণবর্গ সংখ্যা। 2000 থেকে 64 বাদ দিলে 1936, সেটা কার পূর্ণবর্গ, সেটা হচ্ছে 44-এর বর্গ সংখ্যা। তাহলে 45-এর বর্গ কত হবে, 45-এর বর্গ হচ্ছে 5 5 25 আর 4 5 20, 2025। তাহলে আমার হচ্ছে 15 থেকে হচ্ছে 44, এর বর্গমূলই হচ্ছে 200 থেকে 2000-এর মধ্যে থাকবে। তাহলে কতগুলো আছে না, 44 - 15, তাহলে কত হচ্ছে 29 + 1, কারণ দেখো 15ও এই সংখ্যার মধ্যে, 44ও এই সংখ্যার মধ্যে, তাই জন্য +1 হয়ে 30টি। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি বিদায় সংবর্ধনায় 50 জন ছাত্র উপস্থিত ছিল। প্রত্যেকের সঙ্গে করমর্দন করলে করমর্দনের মোট সংখ্যা কত হবে। এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে যেখানে 50 জন উপস্থিত ছিল, প্রত্যেকের সাথে করমর্দন করছে, বা 20টা টিম ছিল, প্রত্যেকটা টিমের সঙ্গে খেলা হচ্ছে, কতগুলো খেলা হবে। এই জাতীয় করার একটা সহজ নিয়ম হচ্ছে কি না, কতজন এখানে ছাত্র ছিল, 50 জন, তাহলে 50 গুণ 49, জাস্ট আগের সংখ্যাটা বাই 2, তাহলেই এটার উত্তর। তাহলে এবার ক্যালকুলেশন করে দিই, 2 25 2 গুণে 50, 9 25 225-এর 5, হাতে রইল 22, 4 25 100 আর 22 122। তাহলে করমর্দনের মোট সংখ্যা হবে 1225। উত্তর 3।